রচনা শীতকালে বিয়ে করে তার বড়লোক শ্বশুরবাড়িতে আসে। তার শ্বশুরবাড়িতে কোনো কিছুরই অভাব নেই। রান্নাঘরে মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে মাইক্রোওভেন, বাথরুমে ওয়াশিং মেশিন, ঘরের দেওয়ালে এলইডি টিভি, এছাড়াও বিভিন্ন অত্যাধুনিক জিনিসপত্র দিয়ে তার শ্বশুরবাড়ি একেবারে সুন্দর করে সাজানো থাকে। কিন্তু দুঃখের বিষয়, রচনা অনেক গরিব পরিবারের মেয়ে, তাই সে সবকিছু ব্যবহার করতে পারে না। বিয়ের পর রচনা যখন প্রথম রান্নাঘরে যায়, ওরে বাবা রে, এত বড় বাড়িতে আমার যেন আরো বেশি ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমি সবার জন্য গরম গরম ভাত, মাংস কষা আর ডাল রান্না করব। ঠান্ডায় গরম গরম খাবার খেলে সবাই খুব খুশি হবে। রচনা প্রথম দিন তার শ্বশুর বাড়িতে বেশ ধোয়া ওঠা গরম গরম ভাত, ডাল এবং মাংস রান্না করে। কিন্তু সে বারবার তার শ্বশুর বাড়ির লোকেদের খেতে ডাকলেও তারা কেউ খেতে আসতে চায় না, কারণ তারা শীতের মধ্যে কম্বলের তলায় আরাম করছে। এভাবে হাজারবার ডাকার পর যখন তারা খাবার খেতে আসে, মা, আমি কখন থেকে ডাকছি, আপনাদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি। আজকে আমি প্রথমবার রান্না করেছি, কিন্তু আপনারা এত দেরি করে আসলেন যে খাবারগুলো তো ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, তাতে কি হয়েছে? ঠান্ডা হয়ে গেছে যখন রান্নাঘরে গিয়ে মাইক্রোওভেন চালিয়ে খাবারগুলো গরম করে দাও, তাহলেই তো হয়ে যাবে। তুমি শ্বশুর বাড়িতে প্রথমবার রান্না করেছো বলে কি আমাদের দৌড়ে দৌড়ে খেতে আসতে হবে নাকি? শাশুড়ি মা এই কথা বললে রচনার খুব খারাপ লাগে। রচনা আবার খাবার নিয়ে রান্নাঘরে যায়। সে প্রত্যেকটা খাবার গ্যাস ওভেনে গরম করতে শুরু করে, কারণ সে মাইক্রোওভেন ব্যবহার করতে পারে না। আরে ও বৌদি, কি হলো? তুমি আধ ঘন্টা ধরে খাবার গরম করছো নাকি? মাইক্রোওভেনে 10 মিনিটে খাবার গরম হয়ে যায়। তুমি কি করছোটা কি বলো তো? দীপশিখা রান্নাঘরে গিয়ে দেখে তার নতুন বৌদি গ্যাস ওভেনে খাবার ভালো করে গরম করছে, যা দেখে দীপশিখা একেবারে হেসে ওঠে। ও, আই এম সরি বৌদি, আমি তো ভুলেই গেছি যে তুমি তো গরিব পরিবার থেকে এসেছো। তুমি তো মাইক্রোওভেন ব্যবহার করতেই পারো না। ঠিক আছে, তাহলে আর কি, তুমি গ্যাস ওভেনেই ভালো করে খাবার গরম করো, কারণ বেকার বেকার মাইক্রোওভেন চালাতে গেলে আমাদের 1 লক্ষ টাকা দামের মাইক্রোওভেনটা খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি মাইক্রোওভেন ব্যবহার করতে পারি না। তাছাড়া মাইক্রোওভেনে গরম করা খাবার বেশি খেলে শরীরের অনেক ক্ষতি হয় শুনেছি। তার থেকে আগুনের তাতে খাবার গরম করা অনেক ভালো। এই বলে রচনা খাবারগুলো একেবারে ভালো মতো গরম করে। প্রত্যেকটা খাবার থেকে একেবারে ধোঁয়া ওঠে। সেই গরম গরম খাবারই সে তার পরিবারকে পরিবেশন করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। কনকনে শীতের মধ্যে নতুন বউ তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য সবসময় গরম গরম খাবার রান্না করে খাওয়ায়। রচনার এরকম গরম গরম টাটকা খাবার রান্না করতে খুব ভালো লাগে, কারণ শীতকালে কারোরই ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না। একদিন সকালবেলা ব্রেকফাস্ট করার সময়, মা, আমি আপনাদের জন্য গরম গরম চাউমিন তার সাথে ডিমের পোচ বানিয়েছি। দেখুন, সব গরম গরম ধোঁয়া উঠছে, তাড়াতাড়ি খেয়ে নিন, ফেলে রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর ধোঁয়া ওঠা চাউমিন এবং তার সাথে ডিমের পোচ দেখে রচনার শ্বশুরবাড়ির লোকেরা খুবই খুশি হয়। তারা একসাথে ব্রেকফাস্ট করতে শুরু করে, কিন্তু রচনার শাশুড়িমা এবং ননদ ইচ্ছা করে সেই খাবারই খুঁত ধরতে শুরু করে দেয়। খাবারগুলো একটু বেশি গরম হয়ে গেছে বৌমা, এই শীতের মধ্যেও মনে হচ্ছে যেন মুখ পুড়ে যাবে। তুমি বুঝি ডিরেক্ট কড়াই থেকে আমাদের থালায় চাউমিন দিয়ে দিয়েছো, তাই না? উফ, এত গরম খাবার খাওয়া যায় না, অসহ্যকর। কিন্তু মা, শীতকালে তো গরম গরম খাবার খেতেই ভালো লাগে, তাহলে ঠান্ডাটা একটু কম অনুভব হয়। আমি বাপের বাড়িতে সবসময় আমার ভাই বোনকে গরম গরম খাবারই খাওয়াতাম। তোমার বাপের বাড়ির কথা বলো না, অশিক্ষিত ভিখারি পরিবারের একটা মেয়ে। ননদ এমন কথা বললে রচনার খুব খারাপ লাগে। তখনই তার বাপের বাড়ির কথা মনে পড়ে যায়। বিয়ের আগে রচনা তার ভাই এবং বোনকে নিয়ে থাকতো। একদিন রচনার বোন চম্পা স্কুল থেকে ফিরে আসার পর, দিদি, আজকে বাইরে খুব ঠান্ডা পড়েছে। স্কুল থেকে আসার সময় গায়ে খুব ঠান্ডা হাওয়া লাগছিল, তার উপর তুই যে টিফিনটা করে দিয়েছিলিস ওটাও তো ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই খেতে পারিনি। আমাকে তাড়াতাড়ি খেতে দে তো, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ দিদি, আমারও খুব খিদে পেয়ে গেছে। আমরা আজকে 3 জনে একসাথে বসে খেয়ে নেব, তারপর তাড়াতাড়ি কম্বলের তলায় চলে যাব। তা না হলে আজকে সন্ধ্যাবেলা খুব ঠান্ডা পড়বে। দাঁড়া, তোরা একটু অপেক্ষা কর, আমি এখনই তোদেরকে গরম গরম ভাত, মাখন, ডিম সিদ্ধ করে দিচ্ছি, তোরা মেখে খেয়ে নিবি। শীতকালে এরকম গরম গরম খাবার খেতে খুব ভালো লাগবে। এই বলে রচনা সঙ্গে সঙ্গে মাটির উনুনে গরম গরম ভাত এবং ডিম সিদ্ধ বসিয়ে দেয়।
কিছুক্ষণ পর তারা 3 ভাই বোন মিলে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এবং মাখন দিয়ে ভাত মেখে খেয়ে নেয়। তারা সেই গরম গরম খাবার খেয়ে একেবারে তৃপ্তি অনুভব করে। রচনা এভাবেই শীতকালে তার বাপের বাড়ির পরিবারকে গরম গরম খাবার খাওয়াতো। এই কথা মনে পড়লেই রচনার খুবই মন খারাপ হয়ে যায়, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে অপমান করতে ছাড়ে না। এভাবেই দেখতে দেখতে কিছুটা সময় পেরিয়ে যায়। একদিন, রচনা, আজকে আমি সবার জন্য গরম গরম মটন বিরিয়ানি নিয়ে এসেছি, তাই আজকে রাত্রেবেলা আমরা ডিনারে বিরিয়ানি খাবো। বাহ, খুব ভালো করেছো। এই শীতের মধ্যে বিরিয়ানি খেতে খুব ভালো লাগবে। তুমি ফ্রেশ হয়ে এসো, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে গরম গরম বিরিয়ানি খেয়ে নেব। আকাশ ফ্রেশ হয়ে ঘরে বসে ফোন দেখতে শুরু করে। অন্যদিকে রচনার শাশুড়ি মা এবং ননদ ঘরে বসে বসে গল্প করে, তাই তারা তখন কেউ খেতে আসে না। রচনাও তার পরিবারকে ছাড়া গরম গরম বিরিয়ানি খেতে পারে না, কিন্তু সেই বিরিয়ানি থেকে গরম গরম ধোঁয়া উঠতে দেখে তার খুবই লোভ হয়। এরা কিরকম কি জানি, শীতের মধ্যে গরম গরম বিরিয়ানি থেকে ধোঁয়া উঠছে, এরকম দেখে বসে থাকা যায় নাকি? এখন যদি আমার ভাই আর বোন থাকতো তাহলে একেবারে বিরিয়ানির উপর ঝাঁপিয়ে পড়তো। এভাবে রচনা অপেক্ষা করতে থাকে, কিন্তু 2 ঘন্টা পেরিয়ে গেলেও তার পরিবার তখনও খাবার খেতে আসে না। সে বিরিয়ানি ঢাকা দিয়ে ফ্রিজে তুলে রাখে এবং রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে। এমন সময় তার শ্বশুরবাড়ির লোকেরা ডিনার খেতে আসে। কি ব্যাপার বৌমা, আমার ছেলে যে অফিস থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছে, বিরিয়ানি কোথায় গেল? তুমি কি লোভীর মতো একাই সব খেয়ে নিলে নাকি? না না মা, আপনারা খেতে আসছিলেন না বলে আমি বিরিয়ানি ফ্রিজে তুলে রেখেছি। ভাবলাম আপনারা হয়তো আর ডিনার করবেন না। আপনারা বসুন, আমি এখনই আপনাদেরকে বিরিয়ানি গরম করে দিচ্ছি। রচনা এই বলে তাড়াতাড়ি ফ্রিজ থেকে বিরিয়ানি বার করে এবং গ্যাস ওভেন জ্বালিয়ে বিরিয়ানি উত্তপ্ত গরম করে ফেলে। কিন্তু এভাবে কড়াইতে বিরিয়ানি গরম করার ফলে চাল, আলু, মাংস সব একেবারে ঘেটে একাকার হয়ে যায়। রচনা যখন সেই ঘাটা বিরিয়ানি সবাইকে খেতে দেয়, বৌদি তুমি এটা কি করেছো বলো তো? আমরা বিরিয়ানি খেতে কত ভালোবাসি, আর তুমি বিরিয়ানি গরম করতে গিয়ে পুরোটাই নষ্ট করে ফেলেছো। এটা বিরিয়ানি নাকি মাখা ভাত আমি তো বুঝতে পারছি না। তোমাকে গ্যাস ওভেনে বিরিয়ানি গরম করতে কে বলেছে? আমরা না হয় ঠান্ডা বিরিয়ানি খেয়ে নিতাম। অসহ্যকর একেবারে, বিরিয়ানিটা গরম করতে গিয়ে পুরো নষ্ট করে ফেলেছো। এতদিন বিয়ে হয়ে গেল, এখনো মাইক্রো ওভেন ব্যবহার করতে শিখতে পারলে না? অশিক্ষিত মেয়ে একটা। আমরা এই বিরিয়ানি খাবো না, এরকম গরম গরম ভাত বিরিয়ানি তুমিই খাও। এই বলে সবাই খাবার টেবিল ছেড়ে উঠে যায়। রচনার খারাপ লাগলেও কিছু করার নেই। দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এরই মধ্যে হঠাৎই বাড়ির কাজকর্ম করতে গিয়ে রচনার শরীর খারাপ করে। কালকে রাত্রিবেলা অনেকটা ভাত, চিকেন কষা আর ভেটকি মাছের ঝোল বেঁচে গেছে। আমি সেটাই ভালো করে গরম করে ওদেরকে খেতে দিয়ে দিই, কারণ আজকে আর রান্না বান্না করতে পারবো না আমি। এই ভেবে রচনা দুপুরবেলা সবাইকে বাসি খাবার গরম করে পরিবেশন করে, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা কিছুতেই বাসি খাবার খেতে চায় না। আমার আর তোমার শ্বশুর মশাইয়ের এখন বয়স হয়ে গেছে, তুমি কি আমাদেরকে বাসি খাবার খাইয়ে মারতে চাইছো? ইস, খাবারগুলো থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে, গরম করার পর যেন আরো নষ্ট হয়ে গেছে। এরকম গন্ধযুক্ত খাবার আমরা খেতে পারবো না। কালকে রাত্রেবেলা গরম গরম ভাত, চিকেন কষা আর ভেটকি মাছের ঝোল খেয়েছি, আর আজকে দুপুরবেলা সব খাবার খাবো? তোমার যখন এই শীতের মধ্যে রান্না করতে ইচ্ছে করছিলই না, তাহলে তুমি বলতে পারতে আমাদের, আমরা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করিয়ে দিতাম। কেন বেকার বেকার টাকা নষ্ট করবেন? এই খাবারগুলো থেকে মোটেই গন্ধ বেরোচ্ছে না। 24 ঘন্টাও হয়নি আমি এই খাবারগুলো রান্না করেছি, তার মধ্যে খাবারগুলো সব পচে গেল। আমি তো সব খাবার গরম করেই খেতে দিয়েছি। বৌমা এই কথা বললে তাকে সবাই মিলে বকাবকি করতে শুরু করে দেয়। এভাবেই বড়লোক শ্বশুরবাড়িতে আসার পর রচনা খুব সহজে কারোরই মন জয় করতে পারে না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এরই মধ্যে রচনা 2 দিনের জন্য তার বাপের বাড়িতে ঘুরতে যায়। মা, 2 দিন আগে দাদা রেস্টুরেন্ট থেকে চাইনিজ খাবার আর তার সাথে চাইনিজ স্যুপ এনেছিল। আমরা ওগুলো মাইক্রো ওভেনে গরম করে খেয়ে নিই। আমাদের এই শীতের মধ্যে তাহলে রান্না বান্না করতে হবে না। এই বলে মা এবং মেয়ে দুজনে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে চাইনিজ খাবার বার করে। আর তারা যখন মাইক্রো ওভেনে খাবার গরম করতে যায়, তখনই হঠাৎ করে মাইক্রো ওভেন খারাপ হয়ে যায়। এবার কি হবে বলতো? মাইক্রো ওভেন তো খারাপ হয়ে গেল মনে হচ্ছে। এবার তাহলে খাবার গরম করব কি করে? আমার এখন গ্যাস জ্বালিয়ে খাবার গরম করতে ইচ্ছে করছে না। বৌমা থাকলেই ভালো হতো, খাবারগুলো একেবারে গরম করে দিত। আরে খাবার আর গরম করতে হবে না, আমরা কিছুক্ষণ টেবিলের উপর রেখে দিই, এমনিতেই ঠান্ডাটা কেটে যাবে, তারপর খেয়ে নেব। ছাড়ো তো। মেয়ের কথা শুনে কাবেরী দেবী সব খাবার টেবিলের উপর রেখে দেয়।
আধ ঘন্টা পর তারা দুজনে সেই ঠান্ডা স্যুপ এবং ফ্রাইড রাইস খেয়ে নেয়। কিন্তু দুঃখের বিষয়, সেই ঠান্ডা খাবার খাওয়ার পর তারা আর কথা বলতে পারে না, কারণ শীতকালে এরকম ফ্রিজের ঠান্ডা খাবার খেয়ে তাদের গলা একেবারে বন্ধ হয়ে আসে। তাদের গলা থেকে ভাঙা বাঁশির মতো আওয়াজ বেরোয়। তোর কথা শুনে আমি ঠান্ডা খাবার খেতে গেলাম, আমার গলা একেবারে জমে গেল, তো আমি ভালো করে কথাও বলতে পারছি না। না না, এরকম শীতকালে কেউ ঠান্ডা খাবার খায় নাকি? ওরে বাবারে, গলাটা গেল। আমারও তো গলার অবস্থা খারাপ। কিছুদিন পর আমার গানের কম্পিটিশন আছে। এই শীতকালে আমি যদি কম্পিটিশনে নাম দিতে না পারি, তাহলে আমাকে তো 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর রচনা শ্বশুর বাড়িতে ফিরে আসে। সে যখন শাশুড়ি মা এবং ননদের গলার খারাপ অবস্থার ব্যাপারে জানতে পারে, তখনই সে তাড়াতাড়ি করে গরম গরম স্যুপ, গলা ভাত, গরম গরম ডাল বানিয়ে নিয়ে আসে। মা, আপনারা এই গরম গরম খাবারগুলো খেয়ে নিন, দেখবেন এখনই ঠিক হয়ে যাবে, কারণ আপনাদের গলায় গরম গরম খাবার পড়লে গলার আওয়াজ বেরিয়ে আসতে বাধ্য। রচনার কথা শুনে তার শাশুড়ি মা এবং ননদ গপাগপ করে গরম গরম খাবার খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই তাদের আওয়াজ পুনরায় ফিরে আসে। তারা এবার বৌমার সামনে ভীষণই লজ্জায় পড়ে। বৌমা, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার সাথে অন্যায় করেছি। তুমি প্রত্যেক দিন এই ঠান্ডার মধ্যে আমাদেরকে গরম গরম খাবার রান্না করে খাইয়েছো, কিন্তু আমরা কখনোই তোমার খাবারের মর্ম দিতে পারিনি। কিন্তু আজকে তুমি আমাদের উপকার করলে। আমি তো ভেবেছিলাম এবছর গানের কম্পিটিশনে আমি আর গাইতে পারবো না। থ্যাংক ইউ বৌদি, আমি ভাবতে পারিনি যে তোমার জন্য আমার গলার আওয়াজ আবার ফিরে আসবে। থ্যাংক ইউ সো মাচ। ননদ এবং শাশুড়ি মায়ের কথা শুনে রচনার মন ভালো হয়ে যায়। সে আর মনে কোনো অভিমান পুষে রাখে না। সেদিন থেকে গোটা শীতকাল জুড়ে রচনা খুবই ভালোবেসে তার পরিবারকে গরম গরম ধোয়া ওঠা খাবার পরিবেশন করে খাওয়ায়। কল্পনা তার বর প্রকাশ এবং 3 ননদ অদিতি, নিপা ও চুমকির সঙ্গে বাস করত। কল্পনা দেখতে খুবই সুন্দর, ফর্সা ও লম্বা ছিল। সে দেখতে একেবারে হিরোইনদের মতোই সুন্দর ছিল। অন্যদিকে কল্পনার 3 ননদের মধ্যে অদিতির উচ্চতা মাত্র 4 ফুট ছিল, অর্থাৎ সে খুবই বেটে ছিল। আর দ্বিতীয় ননদ নিপার গায়ের রং খুবই কালো ছিল, তাই তাকে কেউ পছন্দ করত না। আর সবচেয়ে ছোট ননদ চুমকি দেখতে ফর্সা ও সুন্দর হলেও সে অনেক বেশি মোটা ছিল। কল্পনার বেটে, মোটা ও কালো ননদ তার উপর খুবই হিংসা করত, কারণ কল্পনা দেখতে খুবই সুন্দর ছিল। তাই তারা সবসময় কল্পনার মতো হওয়ার চেষ্টা করত। কল্পনার নামে যখনই কেউ প্রশংসা করত, তখনই তার 3 ননদের খুবই রাগ হতো। তারা নানান রকম ভাবে তাদের বৌদিকে বিরক্ত করার চেষ্টা করত। এই যে, তুমি এখানে বসে বসে ল্যাপটপ ঘাঁটছো, কি করছো ল্যাপটপ নিয়ে? তুমি সিনেমা দেখছো? সব সময় সিনেমা দেখলে হবে? তোমার বাড়িতে কি সিন চলছে সেটা জানার কোনো প্রয়োজন নেই না? কেন, কি হয়েছেটা কি? বাড়িতে কি সিন চলছে বলো? তোমার 3 বোন আমাকে বিরক্ত করে সব সময়। সারাটা দিন আমি ওদের কথাই উঠতে থাকি, বসতে থাকি। ওরা তো আমাকে সব সময় এক পায়ে নাচাচ্ছে। তুমি তোমার বোনেদের কৃত্রিকলাপগুলো চোখে দেখতে পাও না? কি করবো বলো কল্পনা, আমি জানি আমার বোনগুলোর স্বভাব খারাপ, ওরা সব সময় তোমার পিছনে লাগে, কিন্তু তুমি আর আমি ছাড়া ওদের কেই বা আছে বলো তো? তুমি ওদের একটু নিজের বোন মনে করে মানিয়ে নিও। আমি তো মানিয়ে নিয়েছি। শাশুড়ি মা মারা যাওয়ার সময় আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি কখনোই ওদেরকে কোনো কষ্ট দেব না। সেই জন্যই তো আমি মুখ বুজে সবকিছু সহ্য করি, কিন্তু ওরা তো আমাকে একটুও বুঝতে চায় না। কল্পনা প্রকাশের সঙ্গে তার মনের দুঃখ শেয়ার করছিল। ঠিক তখনই কল্পনার বড় ননদ অদিতি জোরে জোরে চিৎকার করে তাকে ডাকতে শুরু করে। বৌদি, তাড়াতাড়ি এসো এখানে। কি হলো বৌদি, তাড়াতাড়ি এসো। আরে, কানে কালা হয়ে গেলে নাকি? আমি ডাকছি, শুনতে পাচ্ছ? নাও, ডাক পড়ে গেছে, দেখেছো? একটু ধৈর্য নেই। যতক্ষণ না যাবো ততক্ষণ চেঁচাতেই থাকবে। দাঁড়াও, আমি আসছি। কল্পনা তাড়াতাড়ি করে অদিতির কাছে আসে। অদিতি খুবই রাগ দেখিয়ে বলে, আমি যে এত টাকা খরচ করে লম্বা হওয়ার জন্য সাপ্লিমেন্ট কিনে এনেছি, সাপ্লিমেন্টটা আমি কি বাড়িতে সাজিয়ে রাখার জন্য এনেছি নাকি খাওয়ার জন্য এনেছি? তুমি যদি আমাকে সময় মতো সাপ্লিমেন্টটা না খেতে দাও, তাহলে আমি লম্বা হব কিভাবে? তোমার কি হাত নেই? এমনও তো নয় যে সাপ্লিমেন্টটা উপরে রাখা আছে, তুমি নামিয়ে নিতে পারবে না। তোমার চোখের সামনে টেবিলের উপর সাপ্লিমেন্ট রাখা আছে, তুমি তো নিজের হাতে নিয়েই খেতে পারো।
নিজের কাজ নিজে করার চেষ্টা করো। আর তাছাড়া ছোটবেলায় যদি তুমি কমপ্লেন খেতে, তাহলে এখন তোমাকে আর সাপ্লিমেন্ট খেতে হতো না। কেন? বাড়িতে বৌদি থাকতে আবার ননদরা কাজ করবে কেন? সাপ্লিমেন্ট খাওয়ার কথা আমার মনে থাকে না, তাই জন্যই তো আমি আমার লম্বা হওয়ার দায়িত্ব তোমাকে দিয়েছি, যাতে তুমি সময় মতো আমাকে সাপ্লিমেন্টটা খেতে দাও আর আমি বলিউডের নায়িকা দীপিকা পাদুকোনের মতো লম্বা হয়ে যাই। দেখবে তখন তো তুমি আমার কাছেও ফেল হয়ে যাবে। তুমি না স্বপ্ন দেখতে থাকো, স্বপ্ন নয়, তুমি অবাস্তব স্বপ্ন দেখতে থাকো। তোমার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। তুমি ভাবলে কি করে 25 বছর বয়সে তুমি এখনো লম্বা হবে? ঠিক আছে, আসলে আমাকে বিরক্ত না করলে তোমাদের তো শান্তি হয় না। দাঁড়াও, আমি তোমাকে এখনই সাপ্লিমেন্ট এনে দিচ্ছি, আমিও দেখি তুমি সাপ্লিমেন্ট খেয়ে কেমন লম্বা হও। এই বলে কল্পনা রান্নাঘরে গিয়ে দুধ গরম করে এবং তাতে সাপ্লিমেন্ট মিশিয়ে অদিতিকে খেতে দেয়। তখনই কল্পনার দ্বিতীয় ননদ নিপা তাকে জোরে জোরে ডাকতে শুরু করে। কল্পনা তাড়াতাড়ি করে নিপার ঘরে আসে। সে দেখে নিপা নানান রকমের স্কিন কেয়ার এবং বডি কেয়ার প্রোডাক্ট নিয়ে বসে আছে। বৌদি, তুমি এসে গেছো? কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই দেখো, আমি টিভিতে অ্যাড দেখে এই বিউটি প্রোডাক্টগুলো কিনেছি। টিভিতে 100% গ্যারান্টি দিয়েছে। এই প্রোডাক্টগুলো ঠিকমতো ব্যবহার করলে কালো কোকিল ও রাজহাঁসের মতো সাদা হয়ে যাবে। আমি প্রোডাক্টগুলো ব্যবহার করলে তোমার থেকেও বেশি ফর্সা হয়ে যাব। নিপা, আমি তোমাকে কতবার বলবো যে তুমি বেকার বেকার টিভিতে অ্যাড দেখে টাকা খরচ করো না। এই প্রোডাক্টগুলোর ব্যবহার করলে তুমি কোনোদিনই ফর্সা হবে না, বরং এই কেমিক্যাল যুক্ত প্রোডাক্টগুলো ব্যবহার করলে তোমার স্কিনের ক্ষতি হবে। আমি তো তোমাকে বলেছি তুমি হলুদ আর চন্দনের প্রলেপ লাগাও, দেখবে তোমার স্কিন অনেক বেশি উজ্জ্বল হবে। দেখো বৌদি, আমি কিন্তু তোমার মনের কথা ভালো করেই বুঝতে পারছি। তুমি ফর্সা ঠিকই, কিন্তু তোমার নাক নকশা অতটা ভালো নয়। সেই তুলনায় আমার নাক নকশা খুবই ভালো। আমি যদি ফর্সা হয়ে যাই তাহলে আমি তোমার থেকেও বেশি দেখতে সুন্দর হয়ে যাব, আর তুমি এটা ভালো করেই বুঝতে পারছো। তাই জন্য আমাকে প্রোডাক্টগুলো ব্যবহার করতে বারণ করছো, তাই তো? তোমাদের 3 বোনের সমস্যা কি বলো তো? সবসময় আমাকে নিয়ে তোমরা কেন নিজেদের সঙ্গে তুলনা করো? দেখো, সবাই সবার জায়গায় সুন্দর। উপরওয়ালা সবাইকে তৈরি করেছে, তাই কেউ দেখতে অসুন্দর নয়। আর আমার মনে কোনো হিংসা নেই, আমি তোমাদের ভালোর জন্যই বলি। না, আমার ভালোর জন্য অন্তত কিছু বলতে হবে না। যেটা করলে আমার ভালো হবে সেটা করো। দেখো, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। ফেস মাস্ক আছে, স্ক্রাব আছে, ক্রিম আছে, আরো অনেক কিছুই আছে। তুমি একে একে এই প্রোডাক্টগুলো আমার স্কিনে অ্যাপ্লাই করো। আর হ্যাঁ, প্রোডাক্ট যদি ঠিকমতো ব্যবহার না করেছো আর আমি যদি ফর্সা না হয়েছি, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তুমি বলে দাও, তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই প্রোডাক্টগুলো ব্যবহার করব। কিন্তু তোমার শুনতে খারাপ লাগলেও আমি তোমাকে আরো একবার বলছি যে তুমি যতই যাই করো না কেন, উপরওয়ালার দেওয়া গায়ের রং তুমি কখনোই পাল্টাতে পারবে না। আচ্ছা ছাড়ো এসব, আগে তাহলে ফেস মাস্কটা তোমার মুখে অ্যাপ্লাই করি। শুধু মুখে নয়, পুরো বডিতে। আমি কি শুধু মুখ ফর্সা করব? আমি তো তোমার মতো ফুল বডি ফর্সা করতে চাই। আজকে তুমি বাড়ির কোনো কাজ করতে পারবে না, আমি আগেই বলে দিলাম। সারাদিন আমার বডি কেয়ার আর স্কিন কেয়ার করতেই লেগে যাবে। আমি কিন্তু আজকে কোনো কাজ করতে দেব না তোমাকে। নিপা এভাবেই তার বৌদিকে অর্ডার করছিল। তখনই সেখানে কল্পনার ছোট ননদ চুমকি এসে হাজির হয়, যে কিনা দেখতে অনেক বেশি মোটা ছিল। বৌদি, সারাদিন তুমি কি করে বেড়াও বলো তো? একবারও কি আমার দিকে তোমার চোখ যায় না? নাকি আমি অদৃশ্য, আমাকে চোখে দেখতে পাও না? আরে বাবা, দেখছো তো আমি একটা কাজ করছি। তোমাদের চালায় আমি আর বাড়িতে টিকতে পারবো না। কি হয়েছে বলো না চেঁচিয়ে। তুমি দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু তোমার মাথা মোটা। তোমার তো কোনো কিছুই মনে থাকে না। আমি কিচেনে ডায়েট চার্টটা এমনি এমনি ঝুলিয়ে রাখিনি। ডায়েট চার্টে কি লেখা আছে বলো তো? দিনে অন্তত 5 বার আমার গ্রিন স্যালাড চাই, আর 1 ঘন্টা অন্তর অন্তর আমার গ্রিন টি চাই। সকাল 11টা বাজতে চললো, এখনো পর্যন্ত আমি না আমার স্যালাড পেয়েছি আর না একবারও গ্রিন টি পেয়েছি। তোমরা 3 জনে আমাকে জ্বালিয়ে মারবে। তোমরা কালো মোটা বেটে হওয়ার সঙ্গে সঙ্গে খুবই বোকা। দিনের মধ্যে 1 ঘন্টা অন্তর অন্তর গ্রিন টি খাবে। অতিরিক্ত গ্রিন টি খেলে শরীরের ক্ষতি হয়, সেটা তুমি জানো? আর তুমি যদি সারাদিন স্যালাড খেয়ে কাটিয়ে দাও, তাহলে তো তোমার শরীর দুর্বল হয়ে পড়বে। বৌদি, তুমি যে আমাদের উপর এত হিংসা করো সেটা আমাদের সবার জানা আছে। আমি আমার ফিগার মেনটেন করতে চাই। আমি তোমার থেকেও বেশি রোগা হতে চাই। তোমার থেকে আমি দেখতে সুন্দর জানি, শুধুমাত্র আমি মোটা বলেই তোমার থেকে পিছিয়ে থাকি। ভেবেছিলাম একটা ভালো বৌদি পাবো, কিন্তু তোমার মতো একটা ফালতু বৌদি আমাদের কপালে জুটেছে। চুপ কর তোরা, আমি সেই তখন থেকে তোদের কীর্তিকলাপগুলো দেখছি।
তোরা তোদের বৌদিকে এত বিরক্ত করিস কেন বলতো? সকাল থেকে উঠে পর্যন্ত বেচারি ঘরের কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে, কোনো কাজে তো তোরা সাহায্য করিস না। তারপর তোদের রূপচর্চা, শরীর চর্চা সবকিছুই তো তোদের বৌদিকে দিয়ে করাস। এও তো একটা মানুষ, তোদের বৌদি তোদেরকে নিজের বোনের মতো ভালোবাসে, আর তোরা তার বদলে তোদের বৌদিকে সবসময় কথা শোনাস। প্রকাশের কথা শুনে তার 3 বোন ভয়ে চুপ করে যায়। তারা প্রকাশের সামনে কোনো কথাই বলার সাহস পায় না। প্রকাশ রাগ করে কল্পনাকে সেখান থেকে নিয়ে চলে যায়। দেখেছিস বৌদি আমাদের দাদাকে কিভাবে হাত করে নিয়েছে? যেই দাদা কখনোই আমাদেরকে বকতো না, কখনোই আমাদের সঙ্গে উঁচু গলায় কথা বলতো না, আজকে সেই দাদাই আমাদেরকে কথা শোনালো আর বৌদির কত প্রশংসা করলো। এবার তো বৌদির ওয়েট আরো বেশি বেড়ে যাবে। আসলে বৌদি দেখতে সুন্দর, তো সুন্দর বউ পেয়ে আমাদের দাদা বউয়ের গোলাম হয়ে গেছে। বউয়ের ভালোবাসায় দাদা হাবুডুবু খাচ্ছে, তাই জন্য দাদা এখন নিজের বোনদের সহ্য করতে পারছে না। সবই বৌদির জন্য হচ্ছে। এই সুন্দরী বৌদির কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে। অদিতি, নিপা এবং চুমকি 3 বউ মিলে তাদের বৌদিকে শায়েস্তা করার জন্য প্ল্যান করতে থাকে। তারা পরের দিনই তাদের এলাকার একটা ডাক্তারের কাছে যায়। হ্যাঁ বলো, তোমাদের কি সমস্যা? সমস্যা আমাদেরকে নিয়ে নয়, সমস্যা আমার বৌদিকে নিয়ে। বৌদি দেখতে খুব সুন্দর বলে সব সময় নিজেকে নিয়ে অহংকার করে আর আমাদেরকে ছোট করে। আপনি এমন একটা ওষুধ দিন যাতে আমার বৌদি আমাদের মতো বেটে হয়ে যায়। দেখো, কাউকে বেটে করার মতো তো ওষুধ আমার কাছে নেই, তবে আমি অন্য কিছু একটা ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা, আর হ্যাঁ, আপনাদের কি সমস্যা বলুন। আমার আবার কি সমস্যা? ওই একই সমস্যা। আমাকে এমন ওষুধ দেবেন যাতে আমার বৌদি দেখতে আমার থেকেও বেশি কালো হয়ে যায়, একেবারে কয়লার মতো কুচকুচে কালো। হ্যাঁ, শুধু বেটে আর কালো হলেই হবে না, আপনি এমন একটা পাওয়ারফুল ওষুধ দেবেন যেই ওষুধটা বৌদিকে খাওয়ালে বৌদি যেন মোটা হাতি হয়ে যায়। আমরা চাই বৌদি যেন আমাদের থেকেও দেখতে খারাপ হয়ে যাক, তাহলে আমরা খুব খুশি হব। বুঝলাম, আপনারা আমার কাছে অনেক বড় সমস্যা নিয়ে এসেছেন। এই সমস্যার সমাধান আমার মতো একটা ছোট ডাক্তার সলভ করতে পারবে না। তবে চিন্তা করবেন না, আমি একজন অনেক বড় ডাক্তারকে চিনি যিনি আমাদের সাহায্য করতে পারবেন। দাঁড়ান, আমি এখন ওনাকে ফোন করে ডাকছি। ডাক্তার অমলেশ বাবু কোনো একজনকে ফোন করে সেখানে আসার জন্য বলে। অদিতি, নিপা এবং চুমকি 3 বোন ডাক্তারের সঙ্গে দেখা করার জন্য অধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর সেখানে প্রকাশ আসে। প্রকাশকে দেখে তার 3 বোন অবাক হয়ে যায়। প্রকাশ, তুই এসে গেছিস? আমি তো তোকে তোর বোনদের কথাগুলো রেকর্ড করে পাঠিয়ে দিয়েছি, নতুন করে আর কিছু বলতে হবে না আমাকে। এবার বল, তোর বোনরা যে ওষুধগুলো চাইছে সেই ওষুধগুলো তো আমার কাছে নেই, তবে এদের আসল ওষুধ কিন্তু তুই দিতে পারবি। আসলে ডাক্তার অমলেশ বাবু প্রকাশের ছোটবেলার বন্ধু ছিল, আর এটা প্রকাশের কোনো বোনই জানতো না। অমলেশ প্রকাশের বোনদেরকে দেখে চিনতে পেরেছিল, তাই সে প্রকাশের বোনেদের কল্পনার বিরুদ্ধে বলা কূটনৈতিক কথাগুলো রেকর্ড করে প্রকাশকে পাঠিয়ে দিয়েছিল। প্রকাশ রেকর্ডিং গুলো শুনে তার বোনদের উপর খুবই রেগে গিয়ে সেখানে এসে উপস্থিত হয়। ছি, তোদেরকে আমার বোন ভাবতেও ঘৃণা হচ্ছে। তোরা তোদের বৌদির ক্ষতি করতে চাইছিলি। সেই ছোট্টবেলা থেকে তোদের বৌদি তোদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, তোদেরকে এখনো পর্যন্ত তোদের সমস্ত জেদ পূরণ করে আসছে। হ্যাঁ মানছি, কল্পনা ফটফট করে অনেক কিছু বলে, সেগুলো শুনতে তোদের খারাপ লাগে, কিন্তু ওগুলো কখনোই মন থেকে বলে না। ও তোদের ভালোর জন্যই তোদেরকে শাসন করে। অনেক হয়েছে, আর নয়। আমি তোদের 3 বোনকে ছেড়ে আমার বউকে নিয়ে অন্য জায়গায় চলে যাব। তোদের সঙ্গে আমরা আর থাকবো না। প্রকাশের কথা শুনে তার 3 বোন তাদের ভুল বুঝতে পারে। তারা 3 জনে একসঙ্গে প্রকাশের কাছে ক্ষমা চায়। আমরা আর কোনোদিনও বৌদিকে বিরক্ত করব না, আর নাইবা আমরা কোনোদিন বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করব। তোমরা আমাদের ছেড়ে যেও না দাদা, তোমাদের দুজনকে ছাড়া আমাদের আর কে আছে বলো? প্রকাশ তার 3 বোনকে ক্ষমা করে দেয়। প্রকাশ বাড়িতে এসে ওই ব্যাপারটার কথা কল্পনাকে কিছু জানতে দেয় না, কিন্তু সেদিন থেকে কল্পনার 3 ননদের আচার আচরণ পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। তারা তাদের বৌদির সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে। কল্পনা তার ননদদের এমন পরিবর্তন দেখে খুবই খুশি হয় এবং তারা এভাবেই সবাই হাসি খুশি বসবাস করতে থাকে।